সপ্তাহে কয়েকদিন আমাদের দেখা সাক্ষাৎ হয়, অনেকদিন পর পর হয় বলে রেগুলার চেহারা একটু কম দেখা যায় আর কি। তো যাই হোক, আমরা বাংলা ব্যাকরণ নিয়ে কথাবার্তা বলছি। দীর্ঘদিন ধরে আমরা একসাথে থাকার কারণে অনেকগুলো বিষয় সম্পর্কে আমাদের কথাবার্তা হয়ে গেছে, অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো, যেটা সম্পর্কে দেখা যায় অলমোস্ট সব পরীক্ষাতে একটা করে প্রশ্ন থাকে এবং বিশেষত অবশ্যই বিশেষে একটা না কয়েকটা টপিক থেকে প্রশ্ন হয়ে যায়, কয়েকটা প্রশ্ন হয়ে যায় এই টপিক থেকে। এই টপিকের নামের ক্ষেত্রে আমরা একটু পরে যাচ্ছি। প্রথমে কিছু বেসিক বিষয় একটু বলি। সেটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় আমাদের যে শব্দগুলো আমরা ব্যবহার করি, আমরা সাধারণত মনে করি যে এই ভাষাগুলো বা এই শব্দগুলো মনে হয় তাহলে বিদেশি থেকে আসছে বা কোনো না কোনো ভাষা থেকে আসছে, সংস্কৃত থেকে, নাহলে তৎসম থেকে, নাহলে আরবি থেকে, নাহলে ফার্সি থেকে, অনেক কোনো না কোনো জায়গা থেকে আমরা নিয়ে আসছি, আমরা এটাই মনে করি আর কি। আমাদের বাংলা ভাষায় তো অনেক 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 শব্দ ব্যবহার করা হয়। সবই যে আসলে বাইরে থেকে আসছে ব্যাপারটা এরকম না। কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা নিজেরা তৈরি করেছি। নিজেরা তৈরি করেছি, হ্যাঁ। কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা নিজেরা তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি? আমাদের এই যে ব্যাকরণগত যে সকল টপিক আছে, এই টপিকগুলোর মাধ্যমে দেখা যায় যে বেশ কিছু শব্দ আমরা নিজেরা তৈরি করছি ব্যাকরণের কিছু টপিক গুলো দিয়ে। যেমন এর আগে আমরা সন্ধি পড়েছি, আশা করি আপনাদের মনে আছে সন্ধি সম্পর্কে আর কি। তো সন্ধিটা আমরা যেমন দেখেছিলাম যে দুইটা ভিন্নধর্মী শব্দ ছিল, দুইটা ভিন্নধর্মী, সম্পূর্ণ ভিন্নধর্মী দুইটা শব্দ ছিল। যেমন একটা ছিল বিদ্যা, একটা হচ্ছে আলয়। বিদ্যা মানে হচ্ছে স্থান, সরি বিদ্যা মানে হচ্ছে জ্ঞান, আলয়, আলয় মানে হচ্ছে স্থান। তো দুইটা ভিন্নধর্মী শব্দ ছিল। এই দুইটা ভিন্নধর্মী শব্দ যখন একসাথে হলো, তখন প্রথমটার শেষ ধ্বনি, দ্বিতীয়টা শুরুর ধ্বনি, এই পাশাপাশি দুইটা ধ্বনির মিলন হলো এবং আমরা নতুন একটা শব্দ পেয়ে গেলাম বিদ্যালয়। যেমন ধরেন গো, গো মানে গরু, এসো না এসো মানে খোঁজা। তাহলে গো গরু একটা অর্থ, এসো না খোঁজা আর একটা অর্থ, সম্পূর্ণ ভিন্নধর্মী দুটো শব্দ। কিন্তু যখন দুটাকে আমরা কাছাকাছি রাখি তখন পাশাপাশি দুটা ধ্বনি মিলে হয়ে যায় গবেষণা। গবেষণা, গবেষণা, সম্পূর্ণ নতুন একটা শব্দ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে নতুন শব্দ তৈরি হওয়ার প্রধান প্রক্রিয়া, অপ্রধান আরো আছে, বাট প্রধান বা মুখ্য প্রক্রিয়া হচ্ছে চারটা। এর মধ্যে একটা হচ্ছে সন্ধি। এই সন্ধির মাধ্যমে আমরা নতুন নতুন শব্দ বানাই। সন্ধির মাধ্যমে আমরা নতুন নতুন শব্দ বানাই। সন্ধির মাধ্যমে আমরা নতুন নতুন শব্দ বানাই। দ্বিতীয় প্রক্রিয়াটা হচ্ছে সমাস। সমাসের মাধ্যমে আমরা নতুন 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 শব্দ বানাই। যেমন একটা লোক, মনে করেন লোকটার নাম হচ্ছে ডট 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 ডট। এই ডট 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 লোকটা, সে যে কাজটা করে, কোথাও ভিড় দেখলে সেখানে চলে যায় এবং চলে গিয়ে মানুষের পকেটে হাত দিয়ে কি জানি নিয়ে চলে আসে। এই যে সে কাজটা করে, মানুষের পকেট মারে, পকেট থেকে কিছু নিয়ে যায়। এই জন্য এই ডট 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 ডটকে আমরা নতুন একটা নাম দিয়ে দিলাম, কি সেটা? পকেট মার। পকেট মার শব্দটা কিন্তু ছিল না, আমরা বানিয়েছি। কোন প্রক্রিয়ায়? সমাস প্রক্রিয়ায়। যখন আমরা একটা বাক্য থেকে তৈরি করি, যখন আমরা একটা বাক্য থেকে একটা শব্দ তৈরি করি, বা অনেকগুলো পদ থেকে একটা পদ তৈরি করি, ওটাকে বলে সমাস প্রক্রিয়া। এই সমাস প্রক্রিয়াতেও আমরা নতুন নতুন শব্দ বানাই। সমাস প্রক্রিয়ায় আমরা নতুন নতুন শব্দ বানাই। এরপর হচ্ছে উপসর্গ, যেটা অলরেডি আমরা দেখে ফেলেছি। উপসর্গের ক্ষেত্রে আমরা দেখি যে একটা অর্থপূর্ণ শব্দ আছে, মানে অলরেডি অর্থপূর্ণ একটা শব্দ আছে, যেমন হার একটা অর্থপূর্ণ শব্দ। এর আগে আমরা আ যুক্ত করলাম। হারের আগে যখন আ যুক্ত করলাম তখন শব্দটা হয়ে গেল আহার। হারের আগে যখন আ যুক্ত করলাম শব্দটা হয়ে গেল আহার। হারের সাথে আহারের কিন্তু কোনো সম্পর্ক নাই। আহার সম্পূর্ণ নতুন একটা শব্দ। এটা কোন প্রক্রিয়ায় হয়েছে? উপসর্গের মাধ্যমে হয়েছে। আর একটা মূল শব্দ, এর আগে আসছে, সম্পূর্ণ নতুন শব্দ হয়ে গেছে আহার, নতুন শব্দ। এরপর হচ্ছে প্রত্যয়। প্রত্যয় আমরা যে কাজটা করি, একটা পূর্ণাঙ্গ শব্দ থাকে, এই পূর্ণাঙ্গ শব্দের শেষে আমরা কোনো কিছু যুক্ত করে নতুন শব্দ বানাই। যেমন খবর বা নিউজ একটা পূর্ণাঙ্গ শব্দ, আমরা এই খবর শব্দটা শেষে দ্বার যুক্ত করে সম্পূর্ণ নতুন একটা শব্দ বানিয়ে ফেললাম, খবরদার। এই খবরের সাথে খবরদারের কিন্তু কোনো সম্পর্ক নাই। খবরদার একটা সম্পূর্ণ নতুন শব্দ। কার থেকে তৈরি হয়েছে? খবর থেকে। তাহলে মূলত এই চারটা প্রক্রিয়ায় যখন আমরা পাশাপাশি যেটা ধ্বনি মিলন করি, মানে সন্ধি প্রক্রিয়া, তখন নতুন নতুন শব্দ হয়। যখন আমরা অনেকগুলা পদ থেকে একটা পদ বানাই, সমাস প্রক্রিয়ায় নতুন শব্দ তৈরি হয়। যখন আমরা একটা পূর্ণাঙ্গ শব্দের আগে ছোট্ট কিছু যুক্ত করি, মানে উপসর্গের মাধ্যমে, নতুন শব্দ তৈরি হয়। যখন একটা পূর্ণাঙ্গ শব্দের শেষে কিছু যুক্ত করি, মানে প্রত্যয়, তখনও সেটা নতুন একটা শব্দে পরিণত হয়। তাহলে নতুন শব্দ গঠন বা শব্দ গঠনের মূল বা মুখ্য বা প্রধান প্রক্রিয়া হচ্ছে চারটা: সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়। সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়। এই চারটা টপিক দিয়ে আমরা নতুন নতুন শব্দ বানাই। আবার
এই 4টা শব্দ দিয়ে কিন্তু আমরা কোনো শব্দ ভাঙি। এই যে শব্দ ভাঙার কথা বলে, শব্দ বিশ্লেষণের কথা বলে, আমরা কিন্তু ইচ্ছে মতো বিশ্লেষণ করতে পারবো না। যে মন চাইলে আমরা শব্দ ভেঙে ফেললাম, মাছি, মা যোগ ছি, না হইলো না, ইচ্ছে মতো করা যাবে না। তাহলে কোনটা দিয়ে করতে হবে? এই সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়, এই 4টা টপিক দিয়েই শব্দ বিশ্লেষণ করতে হবে, নিজের ইচ্ছে মতো করা যাবে না। তাহলে আমরা প্রথমে যেটা শিখলাম সেটা হচ্ছে শব্দ গঠনের মুখ্য প্রক্রিয়া 4টা: সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়। এছাড়া অপ্রধান আরো আছে, বিরুক্ত শব্দ, তারপর কি বলে এটাকে, পদ পরিবর্তন, ওগুলোর মাধ্যমে আমরা নতুন নতুন শব্দ বানাই। তবে এই 4টা হচ্ছে মুখ্য বা প্রধান: সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়। এই 4টা দিয়ে আমরা নতুন নতুন শব্দ বানাই। আমরা যদি শব্দ ভাঙতে চাই বা বিশ্লেষণ করতে চাই, তাহলে কিন্তু এই 4টা দিয়ে বিশ্লেষণ করতে হবে, ইচ্ছে মতো বিশ্লেষণ করা যায়। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল আমাদের শব্দ গঠনের প্রক্রিয়া। এবার আমরা চলে যাব আমাদের শব্দ ভান্ডারে। আমাদের শব্দ ভান্ডার বা শব্দ সম্ভার তো আসলে অনেক বড়, যেহেতু আমাদের ভাষাটা অনেক বড়, শব্দ সম্ভার বড় হবে। তো আমাদের তো অনেক 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 শব্দ আছে, বিষয়তে কত প্রকার কত শব্দ। এখন এই যে অনেক শব্দ আছে, এটাকে নির্দিষ্ট একটা প্রক্রিয়া দিয়ে হয়ে যাচ্ছে বা একটা বিশেষ কিছু দিয়ে আসলে হয়ে যায় না, একটা বিশেষ কিছু দিয়ে হয়ে যায় না। শব্দ গঠনের বেশ কিছু প্রক্রিয়া যেমন আছে, শব্দকে বিশ্লেষণ করার জন্য, শব্দকে প্রকারভেদ করার জন্য কয়েকটা দৃষ্টিকোণ আছে। আমরা হুট করে বলে ফেলতে পারি না শব্দ 5 প্রকার, বলতে হবে কোন দৃষ্টিকোণ থেকে 5 প্রকার বলছি। হুট করে বলতে পারবো না শব্দ 2 প্রকার, বলতে হবে কোন দৃষ্টিকোণ থেকে 2 প্রকার বলছি। কারণ আমরা সাধারণত তিনটা দৃষ্টিকোণ থেকে শব্দগুলোকে আলাদা করি। তিনটা দৃষ্টিকোণ থেকে শব্দগুলোকে আলাদা করি। একটা হচ্ছে গঠন অনুসারে, হচ্ছে আমরা 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে সাধিত। গঠন অনুসারে আমরা 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে সাধিত। এরপর হচ্ছে অর্থ অনুসারে আমরা 3 ভাগে ভাগ করি। যৌগিক, রবারুরি, যোগরূঢ়। আর উৎপত্তি অনুসারে আমরা 5 রকম ভাবে এটাকে আলাদা করি। উৎপত্তিগত ভাবে 5 রকম ভাবে আমরা আলাদা করি: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। মোট 5 রকম ভাবে আমরা উৎপত্তি অনুসারে এটাকে আলাদা করি। এখন আমাদেরকে যখন বলে বা কেউ যদি আমাদেরকে বলে শব্দ কত প্রকার, তাহলে কিন্তু ভুল করে আমরা বলবো না, আমরা দৃষ্টিকোণ থেকে বলবো। যদি বলা হয় গঠন অনুসারে শব্দ কত প্রকার, সেই ক্ষেত্রে আমরা বলবো 2 প্রকার, মৌলিক ও সাধিত। যদি বলা হয় অর্থ অনুসারে কত প্রকার, সেক্ষেত্রে বলবো 3 প্রকার, যৌগিক, রবারুরি, যোগরূঢ়। আর যদি বলে উৎপত্তি অনুসারে কত প্রকার, তাহলে বলবো আমরা 5 প্রকার: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। যদিও কত প্রকার এটা এখন আর কোনো পরীক্ষাতেই আসে না, তো একটু মনে রাখার জন্য। পরীক্ষায় সাধারণত আমাদের যেটা করে, কয়েকটা শব্দ দিয়ে বলে এখানে মৌলিক শব্দ কোনটি, কয়েকটা শব্দ দিয়ে বলে যৌগিক শব্দ কোনটি, কয়েকটা শব্দ দিয়ে বলে দেশি শব্দ কোনটি। তো সেই ক্ষেত্রে কোনটাতে কি কি শব্দ আছে এটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে সবগুলোকে আমরা আলাদা করার চেষ্টা করব। সেক্ষেত্রে প্রথমে আমরা গঠন অনুসারে কনসেপ্টে যাই। গঠন অনুসারে হচ্ছে মাত্র 2 রকম, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে সাধিত। কনসেপ্টটা খুবই ইজি। যাকে গঠন করা যায় বা তৈরি করা যায় ওটা একরকম, আর যাকে গঠন করা যায় না, তৈরি করা যায় না, সেটা আরেক রকম। 2 রকমই আছে। যাকে গঠন করা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না, এটা হচ্ছে মৌলিক, একদম মূল শব্দ, মূল থেকে মৌলিক। আর যেটা সাধন করা যায়, মানে গঠন করা যায়, বিশ্লেষণ করা যায়, সেটা হচ্ছে সাধিত। ওকে, তাহলে আবারও বলি, খেয়াল করেন, এমন কোন শব্দ যেটাকে ভাঙা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না, এমন কোন শব্দ যাকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, তার নামই মৌলিক শব্দ। এখন বাংলা ভাষায় এরকম মৌলিক শব্দ কয়টা আছে? হাজার হাজার আছে। না, আমরা কি হাজার হাজার শব্দ আসলে মুখস্থ করতে পারবো মৌলিক শব্দ হিসেবে? না, সবগুলো মুখস্থ করতে পারবো না। তবে আমরা খুব সহজ ওয়েতে মনে রাখতে পারবো। কিভাবে? ওই যে যাকে বিশ্লেষণ করা যায় না, কিভাবে বিশ্লেষণ করা যায় না, এগুলো তো বিশ্লেষণ করা যাবে। যেমন মাথা, মা যুক্ত হা, হাত, হা যুক্ত, ঢাকা, ঢা যুক্কা, হার, হা যুগ্র। না, এইভাবে বিশ্লেষণ করলে হবে না।
বিশ্লেষণ করার জন্য তো আমাদের কয়েকটা ওয়ে আছে বা কয়েকটা প্রক্রিয়া আছে, বলেন তো সেই প্রক্রিয়াগুলো কি কি? বিশ্লেষণ করার জন্য প্রক্রিয়া কয়টা জানো আমাদের? প্রধান প্রক্রিয়া স্যার 4টি। সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়। ওই 4টা প্রক্রিয়া দিয়ে কিন্তু আপনাকে বিশ্লেষণ করতে হবে। ইচ্ছে মতো মা যোগ ছি, হা যুক্ত এভাবে বিশ্লেষণ করা যায়। যদি সন্ধি দিয়ে ভাঙতে পারেন, সমাস দিয়ে ভাঙতে পারেন, উপসর্গ দিয়ে ভাঙতে পারেন, প্রত্যয় দিয়ে ভাঙতে পারেন, তাহলেই সেটা ভাঙা যায়, ভাঙা যায় না। তাহলে মাথা, এটা আসলে সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয় দিয়ে ভাঙা যায় না, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। আর যেটা ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়, যেটা ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়, যেটাকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়, তার নাম হচ্ছে সাধিত শব্দ। সেটা হচ্ছে সাধিত শব্দ। যেমন মাথাল প্রত্যয় দিয়ে ভাঙা যায়, মাথা যোগ আল, মাথা থেকে শব্দটা আসছে। হাতি, হাত যোগ ইন, প্রত্যয় দিয়ে ভাঙা, হাত থেকে শব্দটা আসছে। ঢাকায়, ঢাকা যোগ আই, ঢাকা শব্দটা থেকে আসছে। প্রহার, প্রযোগ হার, হার শব্দটা থেকে আসছে। যখনই আপনি ভাঙতে পারেন তখনই সেটা হচ্ছে সাধিত শব্দ। তার মানে খুব সহজ প্রক্রিয়া বলি, সন্ধিতে আপনি যা পড়েছেন সবই বিশ্লেষণ করা যায়, সবই তৈরি করা। সমাসে যা পড়েছেন সবই তৈরি করা যায়, সবই ভাঙা যায়, সবই বিশ্লেষণ করা যায়। প্রত্যয় উপসর্গে যা পড়েছেন সবই তৈরি করা যায়, সবই ভাঙা যায়, সবই বিশ্লেষণ করা যায়। তাহলে সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয় 4টা টপিকে আমরা যা কিছু পড়ব, যা কিছু পড়েছি, যা কিছু পড়ছি, সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়ে সবগুলা কি মৌলিক শব্দ না সাধিত শব্দ? সবগুলাই হচ্ছে সাধিত শব্দ। এখন ধরেন আমরা যদি বিদ্যালয় শব্দটা বলি, বিদ্যালয় এটা কি মৌলিক না সাধিত? সাধিত হবে স্যার। সাধিত কেন? কারণ সন্ধি দিয়ে আমরা সন্ধির সাথে। কারণ আমরা একটা শব্দ বললাম গোলাপ, গোলাপ কি মৌলিক না সাধিত? মৌলিক স্যার। গোলাপ হচ্ছে মৌলিক শব্দ, কারণ গোলকে ভাঙা যায় না। আপনারা মনে মনে ভেঙে ফেলছেন, গোল যুগ আপ, এই গোল যুগ আপ বলে কিছু দিয়ে ভাঙা যায় না, সন্ধি দিয়ে ভাঙা যায় না, প্রত্যয়। কিন্তু আমরা যদি বলতাম গোলাপি তাহলে কি হতো? গোলাপ যোগ ভাঙা যেত। এটা কি তাহলে মৌলিক হইতো না সাধিত? সাধিত স্যার। সাধিত হইতো। যেমন ধরো আমরা একটা শব্দ বললাম দুঃখ, দুঃখ কি মৌলিক না সাধিত? মৌলিক স্যার। হচ্ছে মৌলিক শব্দ। কিন্তু আমরা যদি বলতাম দুঃখী তাহলে তো সাধিত হবে স্যার। তাহলে এটা সাধিত হয়ে যেত। রাইট। ধর আমরা বললাম লবণ, লবণ কি মৌলিক না সাধিত বলেন? মৌলিক স্যার। তাহলে সন্ধি ভালো করে পড়েন। সাধিত স্যার। সাধিত স্যার স্যার। লে যোগ অন স্যার, লে যোগ অন। লে না, লে না, লো লো, লো যোগ অন। ওকে, লো যোগ অন। পবিত্র কি হবে, মৌলিক না সাধিত? ওই একই নিয়ম, প যোগ ইত্র। ওকে, প যোগ ইত্র, এটা হচ্ছে সাধিত। সন্ধিতে আছে, সন্ধি বিচ্ছেদে আছে। এই জন্যই বলেছিলাম বইয়ের সবগুলো সন্ধি ভালো করে শেষ করেন, তাহলে কিন্তু যে এখন আটকাইতেন না, ইজিলি পারতেন। ওকে, আচ্ছা আমরা যদি বলি কাজ, কাজ কি মৌলিক না সাধিত? মৌলিক স্যার। মৌলিক, কাজকে ভাঙা যায় না। কিন্তু আমরা যদি বলতাম অকাজ, তাহলে স্যার সাধিত হবে স্যার। তাহলে সাধিত হবে। কেন? কারণ তখন উপসর্গ। এটা উপসর্গ হয়ে গেছে। রাইট। আমরা বললাম বাড়ি, বাড়ি কি মৌলিক না সাধিত? মৌলিক হবে স্যার। বাড়ি, বাড়ি হচ্ছে মৌলিক শব্দ। যদি বলতাম বাড়িওয়ালা, সাধিত, তখন এটা হয়ে যেত সাধিত। তাহলে যেটাকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না সেটাই হচ্ছে মৌলিক। আর যদি এমন কোন শব্দ পাই যেটাকে ভাঙা যাচ্ছে বা বিশ্লেষণ করা যাচ্ছে, যেটাকে ভাঙা যাচ্ছে বা বিশ্লেষণ করা যাচ্ছে, যেটাকে ভাঙা যাচ্ছে বা বিশ্লেষণ করা যাচ্ছে, ওটা হয়ে যাবে সাধিত। ওকে, যাকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না সেটা হচ্ছে মৌলিক, আর যাকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় তার নাম হচ্ছে সাধিত। ওকে, আচ্ছা এই তো গেল আমাদের উৎস, কি বলে, গঠন অনুসারে। এটা হচ্ছে আমাদের গঠন অনুসারে। ওকে, এবার আমরা যাব আরেকটা কনসেপ্টে, সেটা হচ্ছে আমরা যে সাধিত শব্দের কথা বললাম, সাধিত মানে কি, মূল শব্দ না তৈরি করা শব্দ? তৈরি করা শব্দ। তৈরি করা শব্দ। তৈরি হবে কি কি দিয়ে মনে আছে? তৈরি হয় কি দিয়ে?
জি স্যার, সন্ধি সমাস, সন্ধি সমাস উপসর্গ প্রত্যয় উপসর্গ, সন্ধি সমাস উপসর্গ প্রত্যয় এগুলো। প্রত্যয়। ওকে, তো সাধিত যে শব্দগুলো আছে ওকে, সাধিত যে শব্দগুলো আছে মানে যেগুলো তৈরি করা, এই তৈরি করা শব্দগুলা সাধারণত তৈরি করার সময় যে অর্থ ছিল, তৈরি করার সময় যে অর্থ ছিল আর আমরা যে অর্থে ব্যবহার করছি, কখনো কখনো দেখা যাবে এটার মধ্যে একটা ভেরিয়েশন আসছে। তৈরি করার সময় যে অর্থ ছিল, তৈরি করার সময় যে অর্থটা ছিল, তৈরি করার সময় যে অর্থটা ছিল আর আমরা যে অর্থে ব্যবহার করছি, তৈরি করার সময় যে অর্থ ছিল আর আমরা যে অর্থে ব্যবহার করছি, তার মধ্যে একটা তারতম্য বা একটা পার্থক্য মাঝে মধ্যে দেখা যায়। তৈরি করার সময় যে অর্থ ছিল আর আমরা যে অর্থ ব্যবহার করছি সাধারণত শব্দগুলোর মধ্যে তার একটা পার্থক্য দেখা যায়। তো অর্থ অনুসারে পড়ার জন্য আমরা এটা একটু মনে রাখবো যে প্রত্যেকটা সাধিত শব্দের দুইটা করে অর্থ পাওয়া যাবে। প্রত্যেকটা সাধিত শব্দের দুইটা করে অর্থ পাওয়া যায়। প্রত্যেকটা সাধিত শব্দের দুইটা করে অর্থ পাওয়া যায়। একটা অর্থ হচ্ছে যে শব্দটা তৈরির সময়, শব্দটা তৈরি করার সময় যে অর্থ ছিল এটাকে বলে ব্যুৎপত্তিগত অর্থ। তৈরি করার সময় যে অর্থটা ছিল এটাকে বলে ব্যুৎপত্তিগত অর্থ। আর আমরা যে অর্থে ব্যবহার করি এটাকে বলে ব্যবহারিক অর্থ। তৈরি করার সময় যে অর্থ ছিল এটা হলো ব্যুৎপত্তিগত অর্থ। তৈরি করার সময় যে অর্থ ছিল এটাকে বলে ব্যুৎপত্তিগত অর্থ। আর আমরা যে অর্থে ব্যবহার করি এটাকে বলে ব্যবহারিক অর্থ। আমরা যে অর্থে ব্যবহার করি এটাকে বলে ব্যবহারিক অর্থ। এখন ব্যাপারটা হচ্ছে কখনো কখনো আমরা দেখি যে সাধিত শব্দটা তৈরি করার সময় যে অর্থে ছিল আর আমরা যে অর্থে ব্যবহার করছি কখনো কখনো দুটা একই রকম হয়, আবার কখনো কখনো দেখা যায় দুটা একরকম হয় না, আলাদা হয়। কখন একরকম হয় কখন আলাদা হয় এটা তো দেখতে হবে। আচ্ছা, তাহলে আমরা কিছু শব্দ বলি। প্রথমে আমরা একটা শব্দ বলি কর্তব্য। কর্তব্য যে শব্দটা আছে এটা প্রত্যয় দিয়ে তৈরি। কর্তব্য শব্দটা প্রত্যয় দিয়ে তৈরি। তো তৈরি করার সময় এটার যে অর্থ ছিল আমরা একটু দেখি। তৈরি করার সময় দুইটা শব্দ থেকে এটা আসছে, একটা হচ্ছে ক্রি, একটা হচ্ছে তব্য। ক্রি মানে করা, তব্য মানে উচিত। ক্রি মানে করা, তব্য মানে উচিত। তাহলে কর্তব্য শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে করা উচিত। কর্তব্য শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে করা উচিত। কর্তব্য শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে করা উচিত। আচ্ছা, এই কর্তব্য শব্দটা আমরা কি অর্থে ব্যবহার করি বলেন তো? কর্তব্য শব্দটাতে আমরা কি ব্যবহার করি? যা করা উচিত। তাহলে কর্তব্য শব্দটা উৎপত্তির সময়ও ছিল করা উচিত, আমরাও ব্যবহার করছি যা করা উচিত। তাহলে দুইটা অর্থ কি আলাদা হলো না একই রকম হলো? একই রকম স্যার। দুইটা অর্থ একই রকম হলো। দুইটা অর্থ একই রকম হলো। কারণ উৎপত্তিগত অর্থ করা উচিত আর আমরা ব্যবহার করছি করা উচিত, একই অর্থ। আচ্ছা, কিন্তু আরেকটা শব্দ দিকে যাই আমরা, বলদ। বলদ শব্দটা সমাস দিয়ে তৈরি। এটা সমাস সাধিত শব্দ। এটা তৈরি করার সময় অর্থ ছিল বল দেয় যে। বল মানে কি? শক্তি। যে আমাদেরকে শক্তি দেয় সে হচ্ছে বলদ। যেমন ভাত, ফল, ওকে, এগুলো হচ্ছে বলদ, কারণ এগুলো আমাদেরকে বল দেয়। কিন্তু আমরা আসলে সাধারণ অর্থে বলদ বলতে কি বুঝি? অপদার্থ, অকেজো একটা প্রাণীকে বুঝি। তাহলে দুইটা অর্থ কি এখানে এক হচ্ছে না আলাদা হচ্ছে? আলাদা স্যার। আলাদা। আলাদা হচ্ছে। এখন ধরেন বলদ দিয়ে আমরা বুঝি বল দেয় যে, যেমন ধরেন ভাত, ভাত খেলে আমাদের বল পড়ে, তাহলে ভাত এক ধরনের বলদ। তাহলে আম্মুরে গিয়ে যদি বলেন যে আমাকে তাড়াতাড়ি এক থাল বলদ দাও, তাহলে হবে? দিবে বলদ? আম্মু বলবে যে কোন বলদ কি পড়ায় দিছে ভাত রে কয় বলদ। এটা আপনার আমার কি বলেন, অর্থ তাই বলে, এটাই তো মূল অর্থ, কিন্তু আমরা এই অর্থে ব্যবহার করছি না। আবার ধরেন কি শব্দ হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবিতে আমরা কি বুঝি বলেন? আগে আমরা কি বুঝি, ব্যবহারিক অর্থে কি বুঝি বলেন পাঞ্জাবি দিয়ে? এটা পোশাক, একটা পোশাক বুঝি, রাইট। কিন্তু এটা তৈরি হয়েছে প্রত্যয় দিয়ে। পাঞ্জাব যোগ ইন, মানে পাঞ্জাবের যারা মানুষ, পাঞ্জাবের যারা অধিবাসী এদেরকে বলার কথা পাঞ্জাবি। কিন্তু আমরা ওদেরকে না বলে আমরা বলছি একটা ড্রেসকে। তাহলে আমরা যে ড্রেসটা পরি এটা কি পাঞ্জাবের মানুষ, তার ভিতরে আমরা ঢুকে যাই না।
তাহলে পাঞ্জাবি শব্দটাতেও কি অর্থ এক হচ্ছে না আলাদা হচ্ছে? আলাদা। আলাদা। তাহলে আমরা এই সাধিত শব্দগুলাতে দুই রকম কনসেপ্ট পাবো। একরকম কনসেপ্ট হচ্ছে যে সাধিত মানে তো বুঝতেই পারছেন, যেটা তৈরি করা, সন্ধি সমাস উপসর্গ প্রত্যয় দিয়ে তৈরি করা যে শব্দগুলো আছে, এই শব্দতে কখনো কখনো ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ একই রকম হবে, আবার কখনো কখনো অর্থ আলাদা হবে। এই সাধিত শব্দগুলাকেই মূলত আমরা অর্থ অনুসারে ভাগ করি। অর্থ অনুসারে আমাদের শব্দ হচ্ছে তিন প্রকার, যেটা আসলে এই ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থের উপর ডিপেন্ড করে হচ্ছে। ওকে, তাহলে এই ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত আমরা বুঝবো কি করে? আসলে বাংলা ভাষায় যে বিশাল 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 শব্দ আছে, এই বিশাল শব্দটা আপনার মুখস্থ করা সম্ভব না আসলে। তবুও কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, ঘুরে ফিরে ওগুলাই পরীক্ষাতে আসে, এবং আজকের পরীক্ষাতে আসছে ঘুরে ফিরে কমন শব্দগুলাই দেখা যায় আসে আর কি। তো প্রথমে আমরা তিন প্রকারের মধ্যে আমাদের অর্থ অনুসারে যে তিন প্রকার আছে, এই তিন প্রকারের মধ্যে আমরা প্রথম যেটা আছে সেটা সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমটার নাম হচ্ছে যৌগিক। তার আগে আপনাদের দুইটা বিষয় বলব। প্রথমটার শব্দ হচ্ছে যোগ, এর পরের শব্দটা হচ্ছে রূঢ়। বলেন তো, যোগ মানে কি? কোনো কিছুকে এক করা না আলাদা করা? এক করা স্যার। যোগ করা মানে এক করা, যোগ করা মানে অ্যাড করা বা এক করা। তাহলে যৌগিক মানে কি দাঁড়াবে? এক করে ফেলা না আলাদা করে ফেলা? এক করে ফেলা স্যার। এক করে ফেলা। রূঢ় মানে কি বলেন, সহজ না কঠিন? কঠিন, খারাপ টাইপের। রূঢ় মানেই হচ্ছে কঠিন। তাহলে রূঢ় মানেই যেহেতু কঠিন, তাহলে এখানে কি অর্থ এক হবে না আলাদা হবে? আলাদা হবে স্যার। আলাদা হবে। নামের মধ্যেই না আসলে সবকিছু লুকিয়ে আছে, কিন্তু আমরা ওই নাম মানে নামটা ভালো করে না বুঝে সবকিছু একদম মানে মুখস্থের দিকে নিয়ে যাই আর কি। এটা তার একটা প্রবলেম। সমস্যা নেই, আমরা দুই দিকেই পড়ি, প্রথমে একটু বুঝাই তারপরে মুখস্থটাও বলি, নো প্রবলেম, যেটা আপনাকে সহজ মনে হয়। আমরা দেখবো যে সকল শব্দে অবশ্যই সাধিত শব্দ মানে তৈরি করা, সন্ধি সমাস উপসর্গ প্রত্যয় সাধিত। তো যে সকল শব্দে আমরা দেখবো যে ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ যখন আমরা দেখবো যে এক হয়ে গেছে, মানে ব্যবহারিক অর্থ যেটা, ব্যুৎপত্তিগত অর্থ এটা একই, যখন দুইটা অর্থই এক হয়ে যাবে তখন তার নাম আমরা কি বলবো? যৌগিক। যখন ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ এক হয়ে যাবে তখন তার নাম যৌগিক শব্দ। এখন এই যে আমাদের হাজার 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 শব্দ আছে, এর মধ্যে কোনটার ব্যবহারিক অর্থ কি আমরা তো সেটাও জানি না। ব্যবহারিক অর্থ হয়তো আমরা কিছু কিছু জানি, ব্যুৎপত্তিগত অর্থে গেলে তো দেখা যাবে সেটা একদম জানি না। তাহলে এত শব্দের মধ্যে আমরা করবো কি? না, এত শব্দ করতে হয় না আসলে, কারণ জব পরীক্ষাগুলোতে যে শব্দগুলো আসে ওগুলা এবং মোস্ট কমন যেগুলা সেগুলাকে নিয়ে আমরা বেশ অল্প কিছু শব্দ আপনাদেরকে বলছি। আপনাদের কাজ হচ্ছে শব্দগুলো ভালো করে মাথায় গেঁথে ফেলা। অর্থ সহকারে আমি বলবো, পরীক্ষায় অর্থ আসবে না, শুধু শব্দটাই আসবে, তবুও আপনারা অর্থ সহ মাথায় রাখার চেষ্টা করবেন। আমরা একটা গায়কের কথা বলছি। এই গায়কের কর্তব্য হচ্ছে মধুর কণ্ঠে গান করা এবং দোহিত্রের সাথে মিতালি করে বাবুয়ানা দেখিয়ে চিকা মারা। গায়কের কর্তব্য মধুর কণ্ঠে গান করা এবং দোহিত্রের সাথে মিতালি করে বাবুয়ানা দেখিয়ে চিকা মারা মানে ইন্দুর মারা না, চিকা মারা মানে দেয়ালে লেখা। ওকে, সো এখানে রেড মার্ক করা যে শব্দগুলো আছে এগুলাই হচ্ছে যৌগিক শব্দ। এই কয়েকটাই না, এই কয়েকটা না, আরো আছে, তবে এই কয়েকটাই মোস্ট ইম্পর্টেন্ট, বারবার এইগুলাই ঘুরে ফিরে আসে। এর মধ্যে তিনটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, এই তিনটা পড়লেই হবে। কর্তব্য, মিতালি আর চিকা মারা, এই তিনটাই বারবার আছে। আজকে বিশেষ মিতালি আসছে। ওকে, আচ্ছা, আপনারাও ভেবেন না যেটা আমি এখন এডিট করছি, আপনারা তো পুরাতন রেকর্ড ক্লাস আছে, ওখানে এগুলো আছে। তো এখন এই শব্দগুলো যৌগিক কেন একটু দেখি, এই শব্দগুলো মনে রাখতে হবে। গায়কের সাধারণ অর্থ বা ব্যবহারিক অর্থ আমরা সবাই জানি যে গান করে, এটা ভাঙলেও তাই হবে, সন্ধি সাধিত শব্দ। গৈযুক অক, গৈ মানে গান, অক মানে যিনি করেন, যিনি গান করেন। কর্তব্য মানে তো যা করা উচিত, এটা প্রত্যয় দিয়ে তৈরি।
ক্রিযুক্ত ক্রি মানে করাতব্য মানে উচিত, একই অর্থ। মধুর মানে হচ্ছে মধুর মতো, ভাঙলো তাই হবে মধুযুগ র, মধুর মতো। দৌহিত্র, দৌহিত্র মানে মেয়ের ঘরের নাতি, ভাঙলেও তাই পাবেন দুহিতা যুগ স্ন, দুহিতা মানে কন্যা, স্ন মানে জাত সন্তান, কন্যার সন্তান। মিতালি মানে বন্ধুত্ব, ভাঙলো তাই পাবেন মিতা মানে বন্ধু, আলী মানে সম্পর্ক, বন্ধুর সম্পর্ক মানে বন্ধুত্ব। বাবুয়ানা মানে বাবু বাবু ভাব, ভাঙলেও তাই পাবেন প্রত্যয় সাধিত বাবু যুগ আনা, বাবু মানে বাবু মানে সাহেব সাহেব, আর আনা মানে ভাব, বাবুর বাবু, বাবুর মতো ভাব। চিকা মারা, চিকা মানে দেয়াল, মারা মানে কোনো কিছু মারা বা স্থাপন করা, দেয়ালে লিখা, চিকা মারা মানে দেয়ালে লিখা, একই অর্থ। সেই কয়েকটা শব্দ একটু ভালো করে খেয়াল রাখবেন, এগুলো মুখস্থ করার টেকনিকটা কি আসলে একটা মনে রাখার। এই যে এটা আমি তো আমার মতো করে গল্প অনুসারে শব্দগুলো আপনাদেরকে দিলাম, আপনারা চাইলে নিজের মতো করে গল্প বানিয়ে নিতে পারেন, নো প্রবলেম। মানে নিজের মতো বানালে যেটা হয় দীর্ঘস্থায়ী থাকে, দীর্ঘদিন মাথায় থাকে। আমি আপনাকে সাজেশন দিব নিজের মতো করে বানায় ফেলবেন, এটা দীর্ঘদিন আপনার মাথায় থাকবে। আর যদি নিজের বানাইতে সমস্যা হয় বা কেমন কেমন লাগে, সমস্যা আমি তো তৈরি করে দিচ্ছি, এটাই ভালো করে। এর ক্ষেত্রে কাজ হচ্ছে যেটা আমরা দিচ্ছি বা যেটা দিচ্ছি এটা তিনবার ভালো করে পড়বেন, তিনবার পড়া, তিনবার এটা ভালো করে পড়বেন। এরপর একবার দেখে দেখে লিখবেন, একবার দেখে দেখে খাতায় লিখবেন। না আপনার মনে হবে যে এটা কেমন সিস্টেম, এটা ভালো সিস্টেম ভাই। না আপনি যদি ওই যে পড়ে যান যদি মাথায় থাকবে না, লিখলে এটা বেশিরভাগ মনে থাকে। তো তিনবার রিডিং করে যখন একবার খাতায় লিখবেন তখন দেখবেন যেটা সহজে মনে রাখছে। তো উল্টাও করতে পারেন, একবার খাতায় দেখে লিখবেন, দেখে লিখে তারপর তিনবার রিডিং করবেন, এবং সবগুলো মাথায় থাকবে। আর এগুলো মুখস্থ করার দরকার নেই, এখন মুখস্থের বয়স না। কয়েকবার রিডিং করবেন, কয়েকবার রিডিং করবেন, কয়েকবার রিডিং করবেন, শব্দগুলো মাথায় থেকে যাবে। ওকে, গায়ক, কর্তব্য, মধুর, দরিদ্র, ইত্যাদি, পাবনা, ঠিকানা, এগুলো হচ্ছে যৌগিক শব্দ। আর যৌগিক শব্দ অর্থ যেন কি, ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ এক হবে না আলাদা হবে? এক হবে স্যার। এক হবে। ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ এক হবে, ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ এক হবে, ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ এক হবে। এরপর হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ়, রূঢ় মানেই কঠিন, রূঢ় মানেই কঠিন, রূঢ় মানেই কঠিন। তো রূঢ় মানে যেহেতু কঠিন, তাহলে এখানে তো কখনোই এক হবে না, কঠিন হবে, কঠিন হবে মানে আলাদা হবে। তাহলে রূঢ় বা রূঢ়ি মানে হচ্ছে যেখানে অর্থটা আলাদা হবে, রূঢ় বা রূঢ়ি মানে হচ্ছে যেখানে অর্থটা আলাদা হবে। অর্থ আলাদা হবে মানে হচ্ছে ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ আলাদা হবে, ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ আলাদা হবে। এখন এত শত শব্দ, সরি এত শত কেন বলছি, এত হাজার হাজার শব্দ আমরা কেমনে মনে রাখবো? ওই যে কমন ব্যাপার, মোস্ট কমন শব্দগুলাই মনে রাখবেন। আমি টেকনিক্যালি কয়েকটা শব্দ দিচ্ছি, এগুলো সব পড়লে ভালো, সব না পড়লে যদি মোট 5টাও পড়েন তাও চলবে, 5টাই ঘুরে ফিরে আসে। আরো শর্ট করলে 2টা শব্দ আছে বারবার আসে, তবে আমি চাই 2টা 5টা না, আপনার সবগুলো একটু করে রাখি। আমরা এক রাখালের কথা বলছি, রাখালের নাম পলাশ। তো রাখাল পলাশ প্রথমবারের মতো শ্বশুর বাড়ি যাচ্ছে। রাখাল পলাশ পাঞ্জাবি পরে, বাঁশি বাজিয়ে, হস্তি বা হাতিতে চড়ে, সন্দেশ নিয়ে শ্বশুর বাড়ি গিয়ে দেখে প্রবীণ শ্বশুর গবেষণা করছে। দেন কুশল বিনিময় শেষে তৈল দিয়ে ভাজা হরিণের মাংস খায়, মানে শ্বশুর তারা হরিণের মাংস খাওয়াইছে। কি ব্যাপার না? আপনাদের মধ্যে কি হরিণের মাংস খেয়েছেন? না স্যার। স্যার আমি খাইছি স্যার। জালাল হয়ে গেছেন? জেলে যাওয়া উচিত। জি ভাই, বান্দরবন থেকে এই তো 1 মাস হচ্ছে আর কি। ওয়াও, কত টাকা ছিল? এটা এক বন্ধু আনছে অবশ্য আমাদের স্যার 10 আচ্ছা, খুব মজা না 2000 টাকা ভাই? কেজি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, অনেক মজা। রান্না করলে লাল হয়ে যায়। হ্যাঁ, অনেক লাভ হয়ে যায়। বাট 2000 টাকা হলে তো কমই পাইছেন। আদৌ এটা হরিণ ছিল কিনা? আমি তো সে 2012 সালেই মনে হয় 2200 না 2300 টাকা গেছিলাম, এটা 2012-13 সালে। ওই এলাকার ছেলে আমাদের সাথে থাকে, উনি ও আনছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, আমার ওই সাতক্ষীরার এক ফ্রেন্ড ছিল, ও নিয়ে আসছিল হলে, পরে হলে রান্না করে খাইছিলাম, অনেক টেস্ট। ওকে, যারা খাননি, না ওটা অবশ্যই নিষেধ, অবশ্যই নিষেধ, কিন্তু ওই যে সাতক্ষীরার বা সুন্দরবনের কাছাকাছি যারা থাকে এরা কিভাবে জানি অ্যারেঞ্জ করে ফেলে। আচ্ছা যাই হোক, ওইদিকে না যাই। হরিণের মাংস খুব ভালো আর কি, খেতে পারেন, লাল রেড মিট, মজা আর কি। টাকা আপনাদের লোক দেখানোর দরকার নেই। তো রাখাল পলাশ খাইছে শ্বশুর বাড়িতে। তো রাখাল পলাশ পাঞ্জাবি পরে, বাঁশি বাজিয়ে, হস্তি বা হাতিতে চড়ে, সন্দেশ নিয়ে শ্বশুর বাড়ি গিয়ে দেখে প্রবীণ শ্বশুর গবেষণা করছে। তাহলে কুশল বিনিময় শেষে তৈল দিয়ে ভাজা হরিণের মাংস খায়। আচ্ছা, এখানে কোনটা কোনটা রূঢ়ি শব্দ? বুঝলি, ইয়েলো মার্ক করা শব্দ নাই।
শব্দগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। আমি অর্থগুলো বলে দিই, যদি অর্থ লাগবে না তাও বলে রাখছি আর কি। রাখাল দিয়ে আমরা বুঝি যে গরু রাখে তারা রাখাল বলি, কিন্তু এর মূল অর্থ হচ্ছে রাখ যুগ আল প্রত্যয় দিয়ে তৈরি, মানে রাখ যুগ আল মানে যে রাখে তাকেই রাখাল বলার কথা। তা আমরা তো ছোটবেলায় আম্মুর কাছে টাকা রাখতাম, লাইব্রেরিতে যাওয়ার আগে ব্যাগ রাখি একজনের কাছে, তাই না? ব্যাংকে টাকা রাখি, তাহলে কি রাখাল? না, ওদেরকে বলি না। পলাশ দিয়ে আমরা একটা গাছ বা একটা ফুলকে বুঝি, কিন্তু এটা বলতে হয় পল যুগ আশ। পল মানে মাংস, আশ মানে টুকরা, মাংসের টুকরা বোঝায়, কিন্তু মাংসের টুকরা আমরা বুঝি না। আমরা যদি একটা ফুল বা একটা গাছের নাম বুঝি। পাঞ্জাবি দিয়ে আমরা একটা ড্রেস বুঝি বা পোশাক বুঝি, কিন্তু পাঞ্জাবির বাংলা হবে পাঞ্জাব যুগী, মানে পাঞ্জাবের যারা অধিবাসী এদের নাম হয় পাঞ্জাবি, কিন্তু আমরা ওইটা না বলে একটা ড্রেস বা পোশাককে বোঝাই। বাঁশি, বাঁশি তো একটা বাদ্যযন্ত্র, যেটার মূল অর্থ হচ্ছে বাঁশ যুক্তি, মানে বাঁশ থেকে যা তৈরি। কারণ বাঁশ থেকে যা তৈরি সব কিছু তো আমরা বাঁশি বলি না। হস্তি, হস্তি শব্দটা আসছে হস্ত বা হাত থেকে, হাতি শব্দটা আসছে হাত থেকে। তো হস্তি বা হাতি আমরা একটা পশুকে বুঝি বা একটা প্রাণীকে বুঝি, কিন্তু মূল অর্থ হচ্ছে হস্তযুগ ইন, হাত যুগ ইন, মানে যার হাত আছে বা হস্ত আছে। হাত বা হস্ত তো আমাদের আছে, আমাদের হাতি বলার কথা থাকে, তা আমরা আমাদেরকে বলি না। সন্দেশ, সন্দেশটা খুব ইম্পর্টেন্ট। সন্দেশ মানে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার আমরা বুঝি, কিন্তু মূল অর্থ হচ্ছে সমযুগ দেশ। সমযুগ দেশ মানে সমকালীন দেশের সংবাদ, সমকালীন দেশের সংবাদ আসল অর্থ, উৎপত্তিগত অর্থ। এটা আমরা সন্দেশ দিয়ে বুঝি মিষ্টান্ন, মিষ্টি জাতীয় খাবার, আলাদা অর্থ। শ্বশুর আমরা বুঝি ছেলে বা মেয়ের বা মানে স্বামী বা স্ত্রীর বাবা, কিন্তু এটার মূল অর্থ হচ্ছে সযুগ সুর। স দিয়ে বোঝানো হয় প্রচুর, আর সুর দিয়ে বোঝানো হয় খাদক, মানে যে প্রচুর খায় তারে বোঝানোর কথা শ্বশুর। তো আমরা তো আসলে যে বেশি খেয়ে যাবে শ্বশুর বলি না। প্রবীণ দিয়ে আমরা বৃদ্ধ বুঝি, কিন্তু মূল অর্থ হচ্ছে প্রযোগ বিন। প্র মানে উৎকৃষ্ট বা ভালো, বিন মানে বিনা, মানে যে ভালো করে বিনা বাজায় তাকে বলার কথা প্রবীণ, আমরা তাকে বলি না। গবেষণা দিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করা বোঝাই, কিন্তু মূল অর্থ হচ্ছে গো যোগ এসনা। গো মানে গরু, এসনা মানে খোঁজা, মানে গরু খোঁজা বোঝায়, কিন্তু আমরা তো গরু খোঁজা বুঝি। তৈল, তৈল দিয়ে আমরা তেল বুঝি, কিন্তু এটার মূল অর্থটা হচ্ছে তিল যুষ্ণ, মানে তিল থেকে যা তৈরি। তিল থেকে যা তৈরি ওইটাকে কি আমরা তৈল বলি? সবকিছু তৈল বলি। হরিণ একটা প্রাণীর নাম, কিন্তু মূল এটা হচ্ছে রিযুগ ইন, মানে যা হৃদয় হরণ করা হয়েছে। তো যা হৃদয় হরণ করা হয়েছে তাকে আমরা হরিণ বলি না, হরিণ বলি আমরা প্রাণী। তো ইয়েলো মার্ক করা শব্দগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ রুজি, রুড়ো বা রুবি শব্দ। এর মধ্যে বাঁশি, অস্থি বা হাতি, সন্দেশ এবং গবেষণা, এই চারটা বা পুস্তকের ভিতর থেকে পাঁচটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আরো যদি ইম্পর্টেন্ট বলেন তাহলে বাঁশি আর সন্দেশ, এই দুইটা একটু ভালো করে খেয়াল রাখবেন, এই দুইটাই হচ্ছে বেশি আসছে। তো আমি চাই যে দুইটা বা পাঁচটা না, পুরো সবগুলো একটু মাথায় রাখবেন। একই টেকনিক, 3 বার রিডিং করবেন বা 3 বার একটা না দেখে পড়বেন, একবার খাতায় দেখে দেখে লিখবেন, দেখবেন মনে থাকবে। লিখতে হবে কিন্তু মাস্ট, এটা কিন্তু এগুলো মাথা থেকে হারিয়ে যাবে। আচ্ছা, তাহলে রুড়ো বা রুড়ি পড়লাম। রুড়ো বা রুড়িতে শব্দগুলোর ক্ষেত্রে আমরা দেখবো ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ এক না আলাদা? ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ এক হবে না আলাদা হবে? আলাদা, আলাদা, আলাদা। Right, ঠিক আছে। এরপর হচ্ছে যোগরুড়ো। আচ্ছা, যোগরুড়ো নামের মধ্যে আবার রুড়ো আছে, যোগরুড়ো নামের মধ্যেই রুড়ো আছে। তাহলে যোগরুড়ো নামের মধ্যে যেহেতু রুড়ো আছে, তাহলে এখানে কি অর্থ এক হবে না আলাদা হবে? আলাদা হবে। রুড়ো মানেই তো কঠিন, মানে আলাদা। তবে এটার সাথে একটা বিষয় যোগ করতে হবে। কি যোগ করতে হবে? যে এখানেও অর্থ আলাদা হয় রুড়োর মতো বা রুড়ির মতো, এখানে অর্থ আলাদা হয়, তবে এখানে একটা বিষয় যুক্ত করতে হবে, সেটা হচ্ছে সমাস। এই যোগরুড়ের মধ্যে আমরা যে শব্দগুলা পাবো, যোগরুড়ের মধ্যে আমরা যে শব্দগুলা পাবো এগুলো হচ্ছে সমাসসাধিত। যোগরুড়ের মধ্যে আমরা যে শব্দগুলা পাবো সেগুলো হচ্ছে সমাসসাধিত। যোগরুড়ের মধ্যে আমরা যে শব্দগুলো পাবো সেগুলো হচ্ছে সমাসসাধিত। যোগরুড়ের মধ্যে যে শব্দগুলো পাবো এগুলো হচ্ছে সমাসসাধিত, মানে একটা সেন্টেন্স থেকে তৈরি করা। আর রুড়ো বা রুড়ির ক্ষেত্রে আমরা যেগুলো পেয়েছিলাম, এখানে সমাস দিয়ে হবে না, এখানে হবে সন্ধি দিয়ে, এখানে হবে প্রত্যয় দিয়ে, এখানে হবে উপসর্গ দিয়ে। আর যোগরুড়ের মধ্যে শুধুমাত্র সমাস দিয়ে হবে, অর্থ আলাদা এবং সমাস দিয়ে তৈরি। তো এখানেও খুব কমন শব্দ আছে, সেগুলোকে আমরা আবার কিছু টেকনিক দিয়ে আপনাদের দিচ্ছি। রাজপুত সুহৃদের অসুখ হলে, রাজপুত তার নাম সুহৃদ, এই রাজপুত সুহৃদের অসুখ হলে কবিগুরু পঙ্কজ তাকে উদ্ভিদ খেতে দেয়। রাজপুত সুহৃদের অসুখ হলে কবিগুরু পঙ্কজ তাকে উদ্ভিদ খেতে দেয়।
দেন সে সুস্থ হয়ে জলদ আর বলদকে নিয়ে, সুস্থ হয়ে জলদ আর বলদকে নিয়ে জলধিতে মহাযাত্রায় যায়। সুস্থ হয়ে জলদ আর বলদকে নিয়ে জলধিতে মহাযাত্রায় যায়, মানে ঘুরতে গেছে আর কি। এখানে ইয়েলো মার্ক করা সবগুলোই হচ্ছে যোগরণ শব্দ। অর্থগুলো বিশ্লেষণে যাই। রাজপুত দিয়ে আমরা কি বুঝি? রাজার ছেলে। কিন্তু রাজপুত দিয়ে আসলে একটা জাতির নাম বোঝায়। রাজপুতানা নামে একটা রাজ্য ছিল, ওই রাজপুতানা রাজ্যের মানুষদেরকে বলা হয়তো রাজপুত। আর আমরা রাজপুত বলতে শুধু রাজার ছেলে বুঝি। সুরিত, সুরিত মানে হচ্ছে বন্ধু। সুরিত মানে হচ্ছে বন্ধু, কিন্তু এটার মূল অর্থ বা বুদ্ধিগত অর্থ হচ্ছে সুহৃদ যার, মানে সুন্দর হৃদয় যার। তারপর যার সুন্দর হৃদয় আছে সেই আপনার বন্ধু, বা যে বন্ধু আপনার আছে তারই কি সুন্দর হৃদয়? অসুখ, অসুখ মানে অসুস্থতা, কিন্তু এটার মূল অর্থ হচ্ছে সমাসাধিত। নেই সুখ, নেই সুখ, অসুখ। এখন পরীক্ষা, এটা তো অসুখ। বাজার করা একটা অসুখ, পড়াশোনা সবচেয়ে বড় অসুখ, কিন্তু ওগুলোকে আমরা অসুখ বলি না। অসুখ বলতে শুধু অসুস্থতাকে বুঝি। কবিগুরু দিয়ে আমরা বুঝি রবীন্দ্রনাথ ঠাকুরকে, কিন্তু এটার ব্যাস বাক্য হচ্ছে কবিদের গুরুজি। গুরু মানে শিক্ষক, রবীন্দ্রনাথ তো কবিদের শিক্ষক ছিলেন, আলাদা। পঙ্কজ দিয়ে আমরা বুঝি পদ্ম ফুল, পঙ্কজ মানে পদ্ম ফুল। এটা ব্যাস বাক্য হচ্ছে পঙ্কে জন্মে যা। পঙ্ক মানে কাদা, কাদার মধ্যে যেগুলো জন্মে, বা পঙ্কে যেগুলো জন্মে, পঙ্কে জন্মে যা। তো পঙ্কে কি শুধুমাত্র পদ্ম ফুলই জন্মে? শালুক জন্মে, শাপলা জন্মে, কিন্তু ওগুলাকে আমরা বলি। উদ্ভিদ, উদ্ভিদ দিয়ে আমরা বুঝি বৃক্ষ। মূল অর্থ হচ্ছে মাটি ভেদ করে উঠে যায়। মাটি ভেদ করে তো শুধু উদ্ভিদ না, সাপ উঠে, মাশরুম উঠে, বা ছত্রাক উঠে, তারপর কেঁচুও তো ওঠে, এগুলাকে আমরা উদ্ভিদ বলি না। জলদ, জলদ মানে হচ্ছে মেঘ। জলদ মানে মেঘ, এটা ব্যাস বাক্য হচ্ছে জল দেয় যে। তো জল কি শুধু মেঘ দেয়? আর কত কিছু আমাদেরকে জল দেয়, ওদেরকে আমরা বলি না। বলদ মানে একটা প্রাণী, অপদার্থ বা অকর্ম অর্থে, কিন্তু আমরা বলদ দিয়ে যে মূল অর্থটা সেটা হচ্ছে বল দেয় যে, ওকে বল দেয় সেই বলদ, কিন্তু এটা না বলে আমরা আকারের কথা বলবো। জলধি মানে সমুদ্র, জলধি মানে সমুদ্র। ব্যাস বাক্য হচ্ছে জল ধারণ করে যা। জল ধারণ তো যে কেউ করে, আমাদের যে গ্লাস জগগুলো তো জল ধারণ করছে, ওগুলাকে আমরা বলি না, শুধু সমুদ্রকে বলছি। মহাযাত্রা মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যু। কিন্তু ব্যাস বাক্য হচ্ছে মহা সমারোহে যে যাত্রা, এই যে রথযাত্রাটা তো আমরা তো ওগুলাকে বুঝি মৃত্যুকে বুঝি। এখানের এই শব্দগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগরূঢ় শব্দ। এর মধ্যেও যদি আমরা কিছু ইন্ডিকেট করি তাহলে সুবিদ, পঙ্কজ, জলধি, এই তিনটা আমরা স্পেশালি খেয়াল করতে পারি। সুবিদ, পঙ্কজ এবং জলধি, এইগুলোই পরীক্ষা আছে। তাহলে খেয়াল করেন আবারও, এখানেও সেম কনসেপ্ট। এই শব্দগুলো ভালো করে মুখস্থ করে ফেলতে হবে বা মনে রাখতে হবে। সেক্ষেত্রে সেম কথা, 3 বার দেখে দেখে রিডিং করবেন, একবার খাতায় দেখে দেখে লিখবেন। 3 বার দেখে দেখে খাতায়, 3 বার রিডিং করবেন, একবার দেখে দেখে খাতায় লিখবেন, একবার দেখে দেখে খাতায় লিখবেন। তাহলে সহজে এগুলা মাথায় চলে আসবে, টেনশন নেই কিছু। তাহলে আমরা আবারও মূল কনসেপ্টের দিকে যাই, খেয়াল করেন। তার মহাযাত্রাটা আরেকটু বলবেন, ভুলে গেছি। শেষে বলতেছি। যখন আমরা গঠন অনুসারে পড়ছি বা গঠন অনুসারে যখন আমরা জানবো, আমরা দেখবো যে শব্দটাকে কোনোভাবে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, যে শব্দটাকে কোনোভাবে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, যে শব্দটাকে কোনোভাবে ভাঙা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না, সেটার নাম হচ্ছে মৌলিক। মৌলিক শব্দটা আসছে মূল থেকে, মৌলিক শব্দটা আসছে মূল থেকে। যাকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না সেটাই হচ্ছে মৌলিক। আর যাকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়, যাকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় সেটা হচ্ছে সাধিত। যাকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় তাকে বলে সাধিত। আর এই ক্ষেত্রে খুব সহজ কনসেপ্ট হচ্ছে সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়। এই 4টা টপিকে আমরা যা কিছু পড়েছি সবই হচ্ছে সাধিত শব্দ, কারণ সবগুলাই ভাঙা যায়। এটা হচ্ছে গঠনগত দিক থেকে যদি পড়ে। আর যদি অর্থ অনুসারে ইন্ডিকেট করে দেয় তাহলে আমরা সেই ক্ষেত্রে 2টা কনসেপ্ট মাথায় রাখবো। একটা হচ্ছে বুৎপত্তিগত অর্থ, মানে তৈরি করার সময়ের অর্থ, আর একটা হচ্ছে ব্যবহারিক অর্থ।
মানে আমরা সাধারণভাবে যেটা ব্যবহার করি। তো সেক্ষেত্রে পরীক্ষায় কখনো বিশ্লেষণ আসবে না, শুধু শব্দটা দিবে, শব্দটা দিয়ে বলবে এটা কি যৌগিক, এটা কি রুড়ো বা রুড়ি, নাকি এটা যৌগ রুড়ো। তো সেই ক্ষেত্রে শব্দগুলো একটু ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। তো সেই ক্ষেত্রে যৌগিক মানে হচ্ছে কি জানো বলেন তো, অর্থ এক হবে না আলাদা হবে? এক হবে স্যার, উৎপত্তি আর ব্যবহারিক একই অর্থ হবে আর স্যার। বুদ্ধিগত অর্থ এক হবে। আর রুড়ো বা রুড়িতে কি হবে? আলাদা হবে স্যার। রুড়ো বা রুড়িতে অর্থটা আলাদা হবে। আর যোগরের মধ্যে যদি সমাস রুড়ো টাইপের। আছে, তো এখানে অর্থটা আলাদা হবে। যোগরের মধ্যে অর্থটা আলাদা হবে, তবে সাথে একটা বিষয় যুক্ত করতে হবে যে এখানে যে শব্দগুলো আছে সবগুলা তৈরি হবে কি দিয়ে? সমাস দিয়ে। সবগুলা তৈরি হবে সমাস দিয়ে। সবগুলা তৈরি হবে সমাস দিয়ে। আচ্ছা, তো এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখতে হবে এই তিনটার মধ্যে যতগুলো শব্দ আমরা দেখিয়েছি, হ্যাঁ গুরুত্বপূর্ণ গুলো বলেছি আলাদা করে, একটা যেটা তিনটা করে খুব অল্প, বাট খেয়াল রাখতে হবে যে গুরুত্বপূর্ণ না, সবগুলোই মনে রাখতে হবে। অল্প শব্দ আছে তো অল্প না, তিনটা মিলে সবগুলো শব্দ 30টা হবে না, 25টা বা 22 থেকে 24 এরকম কিছু একটা হবে। আমি গুণই নাই, তো 30টা হবে না এটা শিওর আর কি। তো সেই ক্ষেত্রে এই শব্দ সবগুলাই যেন মাথায় থাকে, এটা একটু খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা। কি যেন প্রশ্ন করেছিলেন যে মহাযাত্রা, ও মহাযাত্রা হচ্ছে মৃত্যু, সাধারণভাবে আমরা মৃত্যু বুঝি, আর এটা ব্যাস বাক্য হচ্ছে মহা সমারোহে যে যাত্রা, মহা সমারোহে যে যাত্রা। আর এই মহাযাত্রা এটা কোন শব্দ? যৌগিক, রুড়ো বা রুড়ি না যুগরুড়ো? যোগরুড। যুগরুড়ো। রাজপুত? যৌগরুড স্যার। হাত? যৌগিক। হাত, অনলি হাত, মৌলিক শব্দ। মৌলিক শব্দ স্যার, মৌলিক শব্দ। মৌলিক শব্দ, মৌলিক শব্দ। গঠন অনুসারে হাতি কি শব্দ? গঠন অনুসারে হাতি, গঠন অনুসারে হাতি কি শব্দ? সাধিত শব্দ। আর অর্থ অনুসারে, অর্থ অনুসারে হাতি কি শব্দ? যোগরুড় শব্দ। হাতি যোগরুড়ো? রুড়ো বা রুড়ি শব্দ। রুড়ো বা মৌলিক শব্দ। অর্থ অনুসারে তোর মৌলিক হবে না। অর্থ অনুসারে যখন আমরা বলবো তখন এই রুড়ো বা তিনটার রুড়ি মধ্যে শব্দ। থাকবে। আর যখন গঠন অনুসারে বলবো তখন এই দুইটার মধ্যে পড়তে হবে। যেমন ধরুন আপনার রাজপুত, রাজপুত অর্থ অনুসারে কি শব্দ? রাজপুত রাজার সমাস হয়, ওই সব চিন্তা করলে এটা আগেটা পড়াইলাম, এটা যোগরুড়ো শব্দ। অর্থ অনুসারে রাজপুত হচ্ছে যোগরুড়ো, অর্থ অনুসারে, অর্থ অনুসারে রাজপুত হচ্ছে যোগরুড়ো। আচ্ছা, গঠন অনুসারে কি হবে? সাধিত শব্দ। সাধিত শব্দ। ওকে। বাঁশি, বাঁশি গঠন অনুসারে কি শব্দ? মৌলিক শব্দ। বাঁশি গঠন অনুসারে কি শব্দ? মৌলিক শব্দ। বাঁশিকে তো ভাঙা যায়, বাঁশিকে ভাঙলে বাঁশ পাওয়া সাধিত যায়। হবে স্যার, সাধিত। অর্থ অনুসারে বাঁশি কি শব্দ? রুড়ি শব্দ স্যার। রুড়ি শব্দ, রুড়ি। আচ্ছা, অর্থ অনুসারে আমরা যত শব্দ পড়েছি, অর্থ অনুসারে যত শব্দ আমরা পড়েছি, মানে যৌগিক, রুড়ো বা রুড়ি বা যোগরুড়ো যতগুলো আছে, এই সবগুলাই কি মৌলিক না সাধিত? সাধিত। এই সবগুলা হচ্ছে সাধিত। কেন সাধিত সবগুলা? কারণ ভাঙা কারণ ভাঙা যায়, সবগুলাকে বিশ্লেষণ বিশ্লেষণ করা যায়। করা যায়, সবগুলাকে বিশ্লেষণ করা যায়। Good. এবার বলেন এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার কিনা, গঠন আর অর্থ? জি স্যার, একদমই স্যার ক্লিয়ার, অনেক ক্লিয়ার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আজকের ক্লাসটা আগে হয়ে গেলে তো হ্যাঁ, তাহলে মিতালিটা ইজিলি আনসার করতে পারতেন নাকি? এইটাই স্যার, আমার ভাগ্যটা এরকমই হয় স্যার। কেন আপনি রেকর্ড ক্লাস দেখেননি কেন? রেকর্ড ক্লাস তো এগুলাই আছে, দেখেন নাই? আমি দেখবো স্যার পরে স্যার, আগে লাইভ শুনি, তারপরে রেকর্ড দেখবো স্যার। না, আমি তো আপনাদের রিকোয়েস্টই ফুল রেকর্ড দিয়ে দিলাম না, যাতে করে কাছাকাছি পরীক্ষাগুলো যেন ভালো করে দিতে পারে। এজন্যই তো স্যার আপনার হ্যাঁ 4টা না যে ক্লাস সবগুলো হয়েছে, একটা ভুল গেছে স্যার, বাকি সবগুলো হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে কিছু কমন পড়ে না? সবই কম পড়ছে স্যার, আমার যে ক্লাস করে ওকে ঠিক আছে, যদি ওইগুলো আমি কখনো পেজে বা আইডিতে একটা ইচ্ছাকৃত ভুল করে ফেলছি স্যার। সমস্যা নেই, ইনশাআল্লাহ ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের যদি কোনো পরীক্ষা ভালো হয়, বা আমার আসলে পরীক্ষার ব্যাপারটা আমি একটু জোর দেই না, আমি আগে থেকে জানিয়ে রাখি যে আমি সব কিছু শেখাচ্ছি না, আমি আপনাদের পড়াটাই আপনাদের মনে করাচ্ছি। যদি এমন হয় যে হ্যাঁ বুঝতে পারছেন এবং পরীক্ষা বা কাউকে বোঝানো বা অন্য কোনো জায়গায় আপনি এটা অ্যাপ্লাই করতে পারছেন একদম স্বচ্ছভাবে, দ্যাটস ইট, এটাই আমার সার্থকতা আর কি। ওকে, তো ঠিক আছে, আজকে আমরা গঠন আর অর্থটা পড়লাম।
কালকে আমরা উৎপত্তিটা পড়বো। উৎপত্তিটা একটু বড়, এটা আজকে আরো ঘন্টাখানেক লেগে যাবে, তো আমরা ক্লাসে এরকম হিন্দি করছি না। তো উৎপত্তিটা আমরা পরের ক্লাসে পড়বো। শব্দটা আমরা মূলত দুইটা ক্লাসেই পড়ে আর কি। আজকে হচ্ছে শব্দ ব্যবহার 1, কালকে হবে শব্দ 2। তো আপনারা যে কাজটা করবেন কালকের আগে বা নেক্সট ক্লাসের আগে এই গঠন আর অর্থ এই দুইটা একটু ভালো করে শেষ করে রাখবেন। এবং আপনাদেরকে যেটা বারবার রিকোয়েস্ট করছি, আবার রিকোয়েস্ট করি, খাতা কলম ব্যবহার করবেন এটা খুব দরকার। কারণ আপনি যখন খাতা কলম ব্যবহার করবেন, লিখবেন আর কি, লিখার কথা বোঝাচ্ছি, যখন লিখবেন তখন আপনার এই জানাশোনাটা, এই শেখাটা পারফেক্ট হবে। যতই মন দিয়ে পড়েন, আসলে আমাদের তো অনেক কিছু করতে হয়, আমাদের নিজেদের জীবন আছে, অনেক রকমের টেনশন বা কাজ আছে, তো সবগুলো মিলিয়ে দেখা যায় যে আসলে আমার কথা হয়তো কালকে পর্যন্ত ভালো খেয়াল থাকবে, পরশু দিনে আবার মনে থাকবে। তো সেই ক্ষেত্রে যদি পরবর্তী রেকর্ড দেখেন বা নোট করে রাখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নোট করে রাখেন, তাহলে কিন্তু সবচেয়ে বেশি এটা মনে রাখবে। তো আপনাদের সবার প্রতি সেই রিকোয়েস্টই থাকলো, একটু চেষ্টা করবেন লিখে লিখে মনে রাখার। আমরা দেখবেন যে অনেকটুকুই সচেতন চলছে। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।